নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। ফিজিওলজিক্যাল সিস্টেমগুলোর মধ্যে ইউরিনারি একটি সিস্টেম বা রেচনতন্ত্র যেটাকে আমরা বলি, সেই রেচনতন্ত্রের কাজ হচ্ছে শরীরের মধ্যে আমরা যেই ধরনের খাওয়া দাওয়াগুলো করি তার মধ্য থেকে যেই ফ্লুইড জাতীয় যে সকল খাবারগুলো আছে সেই খাবারগুলো থেকে এবং শরীরের যত রকমের ফ্লুইড আছে সেই সকল ফ্লুইডগুলো থেকে ছাঁকন পদ্ধতির মাধ্যমে আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। অর্থাৎ এক কথা যদি বলতে চাই, ইউরিনারি সিস্টেম হচ্ছে মূত্র তৈরি থেকে শুরু করে মূত্র ত্যাগ পর্যন্ত যে অর্গানগুলো অংশগ্রহণ করে থাকে তাদেরকে আমরা একসাথে ইউরিনারি সিস্টেম, মানে এই প্রক্রিয়াটির নাম ইউরিনারি সিস্টেম বলি। আর এই সিস্টেমের যেই অর্গানগুলো সাধারণত থাকে সেই অর্গানগুলোর মধ্যে হচ্ছে কিডনি অন্যতম অর্গান, যা এই ইউরিনকে তৈরি করে। আমাদের শরীরে দুইটি কিডনি থাকে এবং এই সিস্টেমের মধ্যে ইউরেটার থাকে দুইটি কিডনির থেকে দুইটি ইউরেটারের মাধ্যমে প্রস্রাব তৈরি হয়ে ইউরিনের ব্লাডারে আসে এবং সে তা ইউরেথ্রার মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমরা দেখলাম কি, কিডনি দুইটি, ইউরেটার দুইটি এবং ইউরিনের ব্লাডার থাকে একটি আর ইউরেথ্রা থাকে। এর মধ্যে কিডনির অবস্থান আপনারা যদি একটু আমি দেখি স্লাইড শো করতে পারি কিনা। আচ্ছা, একটা মিনিট আপনি একটু দেখা যাচ্ছে কিনা, আপনারা যদি দেখেন স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি সরাসরি অনলাইন থেকেই ইমেজের মাধ্যমে জিনিসগুলো দেখাচ্ছি, কারণ আমি যেই ল্যাপটপের স্লাইডটা ঠিক করেছি সেই ল্যাপটপটা আমার কাজ করতেছে না, ফলে আমি একে সরাসরি অনলাইন থেকে দেখাতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিউম্যান কিডনির ছবি। আমাদের এই কিডনির অবস্থানটি হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডটি আছে পিছনে, সেই মেরুদণ্ডের ভার্টিব্রাল কলামের দুই পাশে থাকে দুটো কিডনি। রাইট সাইডে রাইট কিডনি আর লেফট সাইডে লেফট কিডনি। লেফট কিডনিটা থাকে একটু নিচে আর রাইট কিডনিটা একটু উপরের দিকে থাকে। এর মধ্যে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, আমাদের অ্যাবডোমিনাল যে রিজিয়নটা আছে, 9 রিজন আমরা জানি সাধারণত, সেই 9 রিজনের মধ্যে আপনার এপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াক, লাম্বার এবং আমলিকাল এর কিছু অংশ নিয়ে আমাদের এই কিডনিটা অবস্থান করে। আচ্ছা, এর সাইজ থাকে 11 সেন্টিমিটার লং, 6 সেন্টিমিটার ওয়াইড এবং 3 সেন্টিমিটার এটার যে থিকনেসটা সেটা এরকম। লেফট কিডনিটা একটু লম্বা হয়, একটু চিকন হয়, সরু হয়, দেখতে অনেকটা বরবটির মতন। আর এই কিডনির উপরের যে অংশটা, সেই উপরের অংশের মধ্যে এখানে দেখেন ইন্টারনাল ভিউ এবং এক্সটার্নাল ভিউ দেওয়া আছে। আমরা যদি দেখি, এই কিডনির ঠিক মাথার উপরে টুপির মতন থাকে, আমাদের এই মাথার দিক দিয়ে টুপির মতন থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট কিডনির সামনের দিকটা থাকে লিভার, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, হেপাটিক ফ্লেক্সর অফ কোলন, অর্থাৎ আমাদের যেই নাড়িভুড়িগুলো দেখি আমরা লার্জ ইন্টেস্টাইনের, সেই লার্জ ইন্টেস্টাইনের জিনিসগুলো থাকে এবং সেই সাথে থেকে স্মল ইন্টেস্টাইনগুলো আমাদের রাইট কিডনির দিকে থাকে। এবং লেফট কিডনির মধ্যে থাকে, সামনে থাকে স্প্লিন, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, স্টোমাক, স্প্লিন, ফ্ল্যাক্সর মাসেল, ফ্ল্যাক্সর ডিসেন্ডিং ক্লোন আর জেজুনাম। আমাদের প্রতিটা কিডনি পাতলা ফাইব্রাস টিস্যু এবং ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে। দেখতে দেখেন আপনার অনেকটা ক্যাপসুলের মতন, সিমের বিচির মতন দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা, যদি একটু বড় করেন তাহলে দেখতে পাবেন আপনারা।
পরিষ্কারভাবে দেখা যাবে আশা করি। দেখি আমি বড় করতে পারি কিনা। না, বড় করা যাচ্ছে না যদিও। আপনারা যার যার স্ক্রিনের মধ্যে হাত দিয়ে একটু বড় করে নিলে দুটো কিডনি, যে কিডনি, হিউম্যান কিডনির অ্যানাটমি এখানে দেখলে আপনি পাবেন। এখন আমি একটু বলি যে কিডনিটা দুটো অংশে ভাগ করা থাকে। আপনারা দেখতেছেন একটা ডিসেকশন করা রাইট সাইডে, আপনার হাতের রাইট সাইডে দিকে ছবির একটা ডিসেকশন করা কিডনি আর একটা হচ্ছে ফুল কিডনির ছবি। এখানে ডিসেকশন করা অঞ্চলটার মধ্যে যদি আপনি খুব ভালো করেন ইন্টারনাল যে ভিউটা দেখতেছেন এর মধ্যে দেখবেন যে কিডনির দুটো অংশ, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। কর্টেক্সটা হচ্ছে কিডনির বাইরের যে রেডিশ আবরণটা দেখতেছি আমরা, রেডিশ ব্রাউন কালারের, পার্পেল কালারের, এই অংশটা হচ্ছে কর্টেক্স। আর মেডিউলা হচ্ছে কিডনির ভিতরের যে প্যাল অংশটা। আপনি দেখেন এখানে মেডুলার মধ্যে 10টা সেগমেন্ট আছে, দুটো কিডনিতে 5টা 5টা করে 10টা সেগমেন্ট আছে। একেবারে দেখতে মনে হচ্ছে যে তিন কোণের ত্রিভুজের মতন, বা আমরা যদি বলি যে কনিক্যাল ম্যাসেস বা এরকম, এগুলোর রেনাল পিরামিড বলা হয়। এটার ভিতর দিয়ে মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স হয়ে কিডনির প্যালভিসের সাথে যুক্ত হয়েছে। এই যে আপনার দুটো তার দিয়ে যদি দেখেন আপনারা, আর্টারি, দুটো আর্টারি দিয়ে আমাদের এইভাবে যুক্ত হয়েছে। আর অপর একটি অংশ হচ্ছে হিলিয়াম। এখানে আমাদের হিলিয়ামের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। কিডনির ভিতরের পাশে যে অংশ দিয়ে কিডনিতে রক্ত যায়, আপনারা এই যে দেখেন দুটো রেনাল আর্টারি আর একটা হচ্ছে রেনাল ভেইন, এর মাধ্যমে দিয়ে যে যায়, এটাকে আমরা টোটাল সেগমেন্টটাকে আমরা বলি যে হিলিয়াম। কিডনির ব্লাড ভেসেল এবং লিম্ফ ভেসেল প্রবেশ করে, এটার মধ্যে দিয়ে বেড়ে যায়, এই অংশটা হিলিয়াম। ব্লাডের যে সাপ্লাইটা, কিডনিতে ব্লাড সাপ্লাই হয় রেনাল আর্টারি দিয়ে এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে বের হয়ে যায়। আরেকটা হচ্ছে কিডনির ভেনাস ড্রেনেজ দিয়ে, দুই দিক দিয়ে দুইটি রেনাল ভেন থাকে। আমরা দেখতেছি যে যদি দেখেন নীল কালারের যেটা, এটা হচ্ছে রেনাল ভেন। এই দিক দিয়ে দুটি রেনাল ভেন দিয়ে মাধ্যমে দিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে সাথে যুক্ত হয়। এটা এই হচ্ছে আমাদের কিডনির মানে মোটামুটি অ্যানাটমি। আমরা এখন চলে যাব যে আসলে কিডনি আমাদের শারীরিকভাবে কি ধরনের কাজ করে। প্রথম কথা আমি আগেই বলেছিলাম যে এটা ইউরিনারি সিস্টেমের ইউরিন প্রোডাকশনের জন্য কাজ করে। তাহলে কিডনি ইউরিন তৈরি করে, দেহের অপ্রয়োজনীয় ক্ষতিকর পদার্থগুলো রক্তের মাধ্যমে কিডনিতে এসে ইউরিনের সাথে বের হয়ে যায় এবং দেহের প্রয়োজনীয় যে পদার্থ কিডনিতে রিঅ্যাবজর্ব হয় এবং এর ফলে ব্লাড প্লাজমা কনসেন্ট্রেশন ঠিক থাকে। এছাড়া দেহের ওয়াটার ব্যালেন্স করে, দেহের অ্যাসিড ব্যালেন্স করে, কিডনির রেনিন নামক হরমোন সিক্রেশন করে, যা ব্লাড ভেসেলকে সংকুচিত রেখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে রাখে। কিডনিতে এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি করে, যা বোন মেরুতে আরবিসি গঠনে সাহায্য করে। দেহের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের লবণ আছে, সেই লবণগুলোকে প্রয়োজনীয় যে লবণগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো আমাদের মানে হার্ট বা রক্ত চলাচলের ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজনীয় আইটেম, সেইগুলো পর্যন্ত ব্যালেন্স এই কিডনির মাধ্যমে হয়ে থাকে। আমরা আসি কিডনির যেই একক, মানে আমরা যেটা ওই যে ক্রনিক পিরামিডের কথা বললাম, রেনাল পিরামিড, এই রেনাল পিরামিডের এই জায়গাগুলোর নাম হচ্ছে নেফ্রন। এখানে কিডনির যেটা দিয়ে আমরা ছাকনি বলি, এক কথা যদি বলি আমরা ছাকনি, হ্যাঁ, এই ছাকনি কিডনির মধ্যে প্রায় 10 লক্ষ পরিমাণ ছাকনি আমাদের কিডনির মধ্যে থাকে, যাকে নেফ্রন বা কিডনির একক বলে। এই নেফ্রনগুলোর কাজ হচ্ছে গ্লোমেরুলাসে প্লাজমা আর ফিল্টারেশনের কাজটা এই নেফ্রন করে থাকে। টিউবেলের সব ধরনের নাইট্রোজেন সাবস্টেন্স গুলো যেটা ইউরিনের মাধ্যমে বের করে দেয় এবং বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ, যেমন আমরা বিভিন্ন রকমের ঔষধ খেয়ে থাকি, সেই সকল ঔষধের মানে বিষক্রিয়া থেকে আমাদেরকে প্রতিনিয়ত সেভ করে এই নেফ্রন, এগুলো বের করে দেয় এবং শরীরের মধ্যে বিভিন্ন রকমের টক্সিক পদার্থ বিভিন্ন খাবার টাবারের মধ্যে দিয়ে আমাদের এই
এই কাজগুলো নেফ্রন থেকে ইউরিন আকারে বের করে দেয় আমাদের নেফ্রনের 3টি কাজের মধ্য দিয়ে ইউরিনেশন তৈরি, মানে প্রস্রাবটা তৈরি হয়। এক কথায় হচ্ছে ফিল্টারেশন প্রথম, দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে সেক্রেশন। এই দুটো কাজ। আর একটা কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন, মানে এই ব্লাড গুলোকে আবার অ্যাবজর্ব করে সে আমার বডির মধ্যে পাঠিয়ে দেয় এই এক্সক্রিয়েশন করে। এই 3টে কাজের মাধ্যমে, একটা হচ্ছে ফিল্টারেশন, সেক্রেশন এবং এক্সক্রিয়েশনের মাধ্যমে আমাদের শরীর থেকে একদিক দিয়ে প্রস্রাব বের করে, আরেক দিক দিয়ে শরীর মাধ্যম থেকে রক্তগুলোকে আবার আমাদের শরীরের মধ্যে পরিষ্কারভাবে পৌঁছে দেয়। এই হচ্ছে কিডনির নেফ্রনের কাজ করে। এই হচ্ছে স্বাভাবিক কাজ। একটা প্রাপ্তবয়স্কের 24 ঘন্টায় যে ইউরিন আমাদের শরীরের মধ্যে আমরা প্রসেস করি, তার মধ্যে কি থাকে আমরা একটু দেখে নিই এক নজরে। সাধারণত মানে পানি থাকে এক 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 কেজি 200 লিটার, 200 ধরেন যে লিটার বলি আমরা, 1 লিটার 101 লিটারের মতন পানি থাকে আমাদের শরীরে। সোডিয়াম থাকে এর মধ্যে 150 থেকে 200 মিলিমোল, পটাশিয়াম থাকে 90 থেকে 100 মিলিলিটার, এবং ক্লোরিন থাকে 100 থেকে 150 ml। বাইকার্বনেট থাকে 2 থেকে 3 মিলিমোল, ইউরিয়া থাকে 410 মিলিমোল, ইউরিক অ্যাসিড থাকে 500 মানে 5 মিলিমোল। এর মধ্যে ক্রিয়েটিনাইন থাকে 12 থেকে 15 মিলিমোল, গ্লুকোজ থাকে মোটেও থাকে না প্রস্রাবের সাথে, প্রোটিন 150 থেকে 200 মিলিগ্রাম পার ডে। 24 ঘন্টার মধ্যে আমরা দেখি এই অবস্থাটা। এবার আসি, আমাদের প্রস্রাব যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমরা একটু দেখি। ধরেন যে প্রস্রাব আমাদের প্রচুর হচ্ছে, মানে কমে যাচ্ছে প্রস্রাব, অর্থাৎ আপনার ডেলি ধরেন যে 101 লিটারের মতন যে প্রস্রাব আমাদের শরীরে 24 ঘন্টার মধ্যে হওয়ার কথা, যদি এর চেয়ে কমে যায়, অর্থাৎ আমি যদি একটু বলি যে 24 ঘন্টায় আমাদের বয়স, এটা আসলে বয়স ভেদে ভিন্ন রকম হয়। একজন পূর্ণবয়স্ক লোকের 24 ঘন্টায় 300 ml এর মতন, মানে মিনিমাম 300 ml প্রস্রাব হতে হবে। যদি এটা না হয়, 300 ml এর নিচে নেমে যায়, এই কন্ডিশনটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে অলিগোরিয়া। আর আমরা এটা রেপার্টরির মধ্যে পাবো, এটা রেপার্টরিতে পাবো ইউরিনের মধ্যে গিয়ে দেখবো আমরা স্যান্টি, SCANT, অনেকে স্ক্যান্টি বলে, স্যান্টি স্বল্প প্রস্রাব। আমাদের পেজ নাম্বার 688 নাম্বার পৃষ্ঠায় যদি যাই, আমরা স্ক্যান রেপার্টরির মধ্যে লেফট কলামের আপারের মধ্যে দেখতে পাবো। অর্থাৎ 300 ml এর নিচে যদি আমাদের প্রস্রাব হয়, বয়স ভেদে এটা ডিফারেন্ট হয়। এখন আমরা একটু দেখি এর সাথে কিডনির সম্পর্ক কি। যদি প্রস্রাবটা কমে যায়, আমাদের যদি প্রস্রাব কমে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের কতগুলো ডিজিজের সম্ভাবনা থাকে, যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর সংক্ষেপে এটাকে AGNও বলে। এটা একটা কিডনির ডিজিজ। আবার অনেক সময় রেনাল ইসকেমিয়া বা শক থেকেও আমাদের এই প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, যেটা আমরা অ্যাকিউট কিডনি ইনফ্লামেশন বা ইনফেকশনও বলতে পারি। আমি সামনের দিকে এইগুলো স্লাইডের মাধ্যমে দেখাবো যে আমাদের কি কি কারণে এই ধরনের রোগগুলো হয়। টক্সিক নেফ্রোপ্যাথি হলেও আমাদের এই প্রস্রাবটা কমে যাবে। বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিসও যদি হয়, মানে দুই কিডনিতেই যদি হাইড্রোনেফ্রোসিস হয়, অর্থাৎ কিডনির মধ্যে যদি পানি জমে যায় এরকম, তাহলেও আমাদের এই সমস্যাটা, অর্থাৎ ঠিক মতন আমাদের নেফ্রনগুলো মানে ছাকতে পারতেছে না পানি, তাহলে আমাদের এই সমস্যা। এবং এই রোগগুলোর আমি চেষ্টা করব যে যথাসম্ভব আপনাদের কাছে আমাদের রুব্রিকের মাধ্যমে এই রোগগুলোকে পরিচিত করানোর। এরপরে অবস্ট্রাকশন অফ ইউরিন ফ্লো, আউট অফ ফ্লো। এটা অনেক সময় আমাদের এই প্রস্রাব কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের অবস্ট্রাকশন হতে পারে। এটা কিডনিতে স্টোন হতে পারে, ইউরেথ্রার মধ্যে স্টোন হতে পারে, স্ট্রিকচার হতে পারে ইউরেথ্রার। বিভিন্ন রকমের কজেশনের কারণে এগুলো হয়। আমরা
আসলে কিডনির বিষয়টা অনেক ব্যাপক, তো ফলে এইগুলো মানে আমরা ওইভাবে যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার। তারপর আমি একটু শর্ট ভাবে আমাদের প্রস্রাবের, যেহেতু প্রস্রাব তৈরি করার প্রস্রাবের বিষয়গুলো, মেডিকেল টার্মগুলো আমরা জেনে নেই। এরপরে আসি আমরা পলিইউরিয়া। আচ্ছা, পলিইউরিয়া হচ্ছে একজন পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে 24 ঘন্টায় 2000 ml, আমি বলছিলাম যে 1.25 লিটার আমাদের সাধারণত প্রস্রাব হয়ে থাকে, কিন্তু যদি সেই প্রস্রাবের পরিমাণ 200 লিটার মানে 2 লিটারের বেশি হয়ে যায়, অধিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা মেডিকেল টার্মসে বলবো এটাকে পলিইউরিয়া, অর্থাৎ প্রফিউজ। আমাদের রেপার্টরিতে যদি যাই আমরা দেখব যে ইউরিনে প্রফিউজ নামে আমাদের রুব্রিক আছে, বা কপিয়াস নামে আমাদের রুব্রিক আছে। আমি এই রুব্রিকগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমি শুধু বলি যে এই পলিইউরিয়া হয় কেন। যাদের ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিডাস বা ডাইউরেটিক থেরাপি, অর্থাৎ যে কোনো যেমন ইউকল 2 এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা, বা ধরেন যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধও আছে, যে অ্যাডোনিস ভার্নালিস এবং বিভিন্ন রকমের ওষুধ আছে, ক্যান্থারিস, কিলিমিট্রিস, সিরেক্টা, এই ধরনের ওষুধগুলো, বা সলিডাগো, এই টাইপের ওষুধগুলো যদি আমরা দেই, তখন দেখা যায় যে আমাদের রোগীর ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণটা অনেক বেড়ে যায়। তো এই ওষুধগুলো ডায়ুরেটিক হার্বস থেকে অনেক ওষুধ তৈরি হয়। এই ধরনের ডায়ুরেটিক হার্বস থেকে যদি কোনো ওষুধ তৈরি করে আপনারা খান, বা অ্যালকুলি টাইপের হার্বাল ওষুধ আছে, অ্যালকুলি টাইপের যে সকল ওষুধগুলো আছে, হ্যাঁ, এই টাইপের ওষুধ যদি আপনারা খান, তাহলে দেখা যাবে যে আমাদের এই সমস্যাটি হতে পারে। কিন্তু কিডনির ক্ষেত্রে গ্লোমেরুলো নেফ্রাইটিস যদি হয়, সেই ক্ষেত্রেও এই ঘটনাটা হতে পারে। আমাদের কিডনির একটি রোগ আছে, ইউরিন এডিসন ডিজিজ। আমরা জানি যে এডিসন ডিজিজ হচ্ছে হরমোনাল সিক্রেশনের থেকে আমাদের এই এডিসন ডিজিজটা হয়। হরমোন সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসরণ হওয়ার কথা, সেটা যদি পর্যাপ্ত পরিমাণ না হয়, সেই ক্ষেত্রেও কিডনি ঠিক মতন প্রপারলি কাজ করতে পারে না। ফলে আমাদের এই পলি ইউরিয়াটা দেখা দিতে পারে। তারপরে প্যাথোরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও আমরা এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা এই দুটো টার্ম, একটা টার্মস হচ্ছে অলিগুরিয়া, আর একটি টার্মস হচ্ছে প্রস্রাবের পলি ইউরিয়া। আরো একটি টার্মস আমরা দেখব অ্যানুরিয়া। অ্যানুরিয়া মানে হচ্ছে একেবারে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব একেবারেই হচ্ছে না, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের কেসগুলো খুব ইমার্জেন্সি, একেবারে সরাসরি হাসপাতাল বেস ট্রিটমেন্ট করার দরকার। সেই ক্ষেত্রে ক্যাথেটার দিয়ে প্রস্রাব কিভাবে বের করা লাগবে, তারা তখন ইমার্জেন্সি প্রস্রাবের ফ্লো গুলা তৈরি করে। তো আমাদের এই হচ্ছে প্রস্রাব এবং কিডনির প্যাথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানলাম। এবার আমরা এই মানে প্রস্রাবের যে সকল কেমিক্যাল গুলোর কথা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, আমাদের এই কেমিক্যাল গুলো যদি আমাদের কোনো কারণে ইমব্যালেন্স হয়, তাহলে আমাদের কি কি ধরনের হোমিওপ্যাথি। এটা তো হাফিজ ভাই ফোন দিচ্ছে বারবার, হাফিজ ভাইয়ের একটা ফোন দিয়ে না করে দাও। হ্যাঁ, আমাদের মানে প্রস্রাবের সাথে আমরা ইউরিন ফর আরএমই যখন টেস্ট করি, সেই টেস্ট করলে প্রস্রাবের যে সকল ফাংশনগুলো আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ, তারপরে কেমিক্যাল এক্সামিনেশন, এই এক্সামিনেশনগুলো আমরা কিন্তু দেখতে পাই। তো সেই জায়গায় আমাদের প্রস্রাবের গ্র্যাভিটি থাকে, প্রস্রাবের কালার থাকে, প্রস্রাবের বিভিন্ন বিষয়গুলো থাকে। তার মধ্যে আমরা দেখব যে প্রস্রাবের মধ্যে কি কি জিনিস থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এই প্রস্রাবের সাথে যদি আমাদের প্রোটিন চলে যায়, আমরা সেই ক্ষেত্রে দেখব যে আমাদের প্রস্রাবের ইউরিন টেস্টের ওই জায়গায় অ্যালবুমিন নামে একটা অপশন থাকে। সেই অ্যালবুমিনের মধ্যে আমাদের প্রস্রাব প্রোটিন যদি আমরা প্লাস চিহ্ন দেখি,
তাহলে আমরা বুঝবো যে এটা মাইল্ড প্রোটিনেরিয়া। এবং যদি ডবল প্লাস দেখি বা 1 থেকে 3 গ্রাম পার ডে এরকম যদি দেখি, তাহলে এটা হচ্ছে মডারেট প্রোটিনেরিয়া। এবং 3 গ্রামের উপরে যদি হয় বা 3+ থাকে, আমরা এরকম প্রোটিনের পাশে ওইখানে অ্যালবুমিন লেখা থাকে, অ্যালবুমিনের পাশে আমরা এই চিহ্নগুলো দিয়ে দেখব বা ট্রেস শব্দটি দেখব। প্রস্রাবে অ্যালবুমিন যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের যেই সমস্যাগুলো হয় কিডনির নানান কারণেই এই অ্যালবুমিন আমাদের যেতে পারে। ধরেন যে নেফ্রোটিক সিমড্রোম যদি আমাদের দেখা দেয়, অর্থাৎ কিডনির সিমড্রোমগুলো আমাদের তখন প্রকাশ পাবে। অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে রেনাল ভেইন থ্রম্বোসিস হতে পারে। যদি খুব 3 গ্রামের উপরে যদি থাকে, তাহলে আমরা এই ধরনের আশঙ্কা করতে পারি, অথবা ডায়াবেটিস মেলাইটাস আশঙ্কা করতে পারি। এবং ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে সিভিয়ার আকারে, এটাও আমরা আশঙ্কা করতে পারি। যদি 1 থেকে 3-এর মধ্যে থাকে প্রোটিন লেভেলটা, সেই ক্ষেত্রে আমরা নেফ্রোস্ক্লেরোসিস বা মাল্টিপল মায়োলোমা বা পলিনেফ্রাইটিস বা প্রি এক্লাম্পসিয়া, আমরা জানি যে মহিলাদের যখন গর্ভবতী হয় সেই ক্ষেত্রে আমরা ওই দিকটা না যাই, যেহেতু আজকে আমরা এই জায়গায়। এবং কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রেও আমাদের এই প্রস্রাবের মাত্রাটা মানে প্রস্রাবের সাথেই অ্যালবুমিন যেতে পারে। এবং যদি খুব অল্প পরিমাণ যায়, সেই ক্ষেত্রে আমরা হাইপারটেনশন এবং পলিসিস্টিক কিডনি, ক্রনিক পাইলোনেফ্রাইটিস বা ইউটিআই বা বিভিন্ন রকমের জ্বর থেকেও এরকম আমাদের হতে পারে, অ্যালবুমিন যেতে পারে। এখন আসেন, আমাদের প্রস্রাবের মধ্যে আমাদের বিভিন্ন রকমের কাস্ট বা আমাদের ব্লাড সেল, এপিথেলিয়াল সেল, এইগুলো যেতে পারে। এগুলো যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিডনিতে কি ধরনের সমস্যা আমরা ফিল করব, সেই বিষয়গুলো নিয়ে। যেমন ধরেন যে আমাদের আরবিসি যদি আমাদের প্রস্রাবের সাথে যায়, আমরা আরবিসির কাস্ট যদি পাই, তো এখানে যখন আমরা প্যাথোলজিক্যাল টেস্টের জায়গায় পাবো, তখন প্রস্রাবে যদি আরবিসির কাস্ট পাওয়া যায়, তাহলে আমরা ধরে নিব যে রেনাল ইনফেকশন হয়েছে, অথবা লুপাস নেফ্রাইটিস হতে পারে, সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হতে পারে, বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে আমাদের এই আরবিসি কাস্ট আমরা পেতে পারি। অনেক সময় আমাদের ডাব্লিউবিসিরও আমাদের কাজ থাকতে পারে। সেক্ষেত্রে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা ইন্টারস্টিয়াল নেফ্রাইটিসও আমাদের হতে পারে, লুপাস নেফ্রাইটিসও এই ক্ষেত্রে আমাদের হতে পারে। আমরা এগুলো জাস্ট এই প্রস্রাবের টেস্ট থেকে আমরা এগুলো পেতে পারি। আমি সামনের দিকে যখন রুব্রিক নিয়ে কথা বলবো, তখন আমি এই রুব্রিকগুলো নিয়ে দেখবো। আমরা ইউরিনের মধ্যে আপনারা যদি দেখেন, ইউরিনের চ্যাপ্টারে গেলে আপনারা এই বিষয়গুলো পাবেন, ঠিক আছে? যেমন মনে করেন যে অ্যালবুমিনাস, প্রস্রাবের মধ্যে অ্যালবুমিনাস শব্দটি পাবেন, অ্যালকাইন পাবেন, ঠিক আছে? এবং এই যে ব্লাডি অপশনের মধ্যে গিয়ে আমরা বেশ কিছু কাস্টের কথা পাবো। এবং কাস্ট নামেই আমাদের রুব্রিক আছে ইউরিনের, যদি 682 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন ইপিথেলিয়াল, তারপরে ফাইব্রাস, গ্রানুলার, এই ধরনের কাস্টগুলো। তো এই প্রত্যেকটা কাস্ট আমরা যদি আমাদের ইউরিন টেস্টের মধ্যে পাই, যেমন গ্রানুলার কাস্ট যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে নেফ্রোটিক সিমড্রোম দেখা দিবে আমাদের, পাইলোনেফ্রোটিক নেফ্রাইটিস হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, বা ট্রান্সপ্লান্ট রিজেকশনের ক্ষেত্রে এরকম হয়। অনেক ধরনের আমাদের বডিগত যে সকল ট্রান্সপ্লান্ট হয় সেই দেখে। এবং সেই আমাদের শরীরের মধ্যে সীসার পরিমাণ যদি বেড়ে যায়, সীসা টক্সিসিটি বা বিষ যদি আমাদের শরীরের মধ্যে বিষক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের গ্রানুলার ট্যাক্স, অথবা আমাদের কিডনিতে যদি বিভিন্ন স্টোন হয়ে থাকে, বা আমাদের এই ইউরিনারি সিস্টেমে যদি মানে স্টোন থাকে বা ক্যালসিফিকেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো গ্রানুলার কাস্ট পাওয়া যাবে। এখন আসেন হাইলিন কাস্ট যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো কি আমাদের
কিডনির ক্রনিক রেনাল ফেলিউর হতে পারে, আমাদের পাইলোনেফ্রাইটিস হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিউরের ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো মানে হাইলাইন কাস্টগুলো আমরা পেতে পারি প্রস্রাবের মধ্যে। এছাড়া এপিথেলিয়াল কাস্ট পাওয়া গেলে আমরা বুঝবো কি টিউবুলার নেক্রোসিস হয়েছে, অর্থাৎ আমাদের আমি এই বিষয় নিয়ে পরে আবার আলাদা আলাদা করেই এই ডিজিজগুলো নিয়ে কথা বলবো। সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হতে পারে, টক্সিসিটি ফর্ম হেভি মেটালস অথবা সেলিসাইলেটস যদি পাওয়া মানে এপিথেলিয়াল কাস্ট পাওয়া গেলে এই ধরনের সমস্যা থাকতে পারে। দেহে অতিরিক্ত প্রোটিন মেটাবলিজমের ফলে যে মানে আমাদের প্রস্রাবের যে সমস্যাটি ইউরেমিয়া নামে একটি সমস্যা আমরা এইটা পেতে পারি। দেহে যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন মেটাবলিজমের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ যদি রক্তের মধ্যে জমে যায়, যেমন ইউরিয়া, নাইট্রোজেন বা ক্রিয়েটিনাইন এগুলো বৃদ্ধি পায় আমাদের শরীরে, সেই ক্ষেত্রে আমাদের এই ইউরেমিয়া ডিজিজটি দেখা দিতে পারে। এখন আসেন আমরা সাধারণত কিডনি ডিজিজে যে সকল টেস্টগুলো করে থাকি সেই টেস্টগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে সাধারণত আমরা কিডনি ডিজিজের ক্ষেত্রে যে সকল টেস্টগুলো করে থাকি, যেমন ইউরিন ফর আরএমই দিই। আমি ইউরিন ফর আরএমির বিশদভাবে বললাম। আমাদের ব্লাড যে সিবিসি আমরা টেস্ট করি, সেই সিবিসির মাধ্যমেও আমরা বুঝতে পারি যে আমাদের কিডনিতে কিছু ঝামেলা হয়েছে কিনা। এবং ব্লাডের মধ্যে আমরা সেরাম টেস্ট দিই, সেরাম ক্রিয়েটিনাইন টেস্ট করি বা সেরাম ইলেকট্রোলাইট টেস্ট করি। এইগুলোর মাধ্যমেও আমরা আমাদের কিডনির সমস্যাগুলো অনেকটা বুঝতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কিডনির আমাদের বায়োপসি টেস্ট করা লাগে, এবং কিডনির মধ্যে যদি আমাদের ইউরেমিয়া হয় বা এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমরা বার্ন টেস্ট দিয়ে এই ব্লাডের ইউরিয়া বা নাইট্রোজেনের পরিমাণটা কি তার মাধ্যমে আমরা জানতে পারি। এবং কিডনির অনেক সময় কিডনির মধ্যে বিভিন্ন রকমের সিস্টিক অপশন থাকতে পারে, কিডনির বিভিন্ন রকমের অ্যাবসেস থাকতে পারে বিভিন্ন রকমের। এইগুলোর ক্ষেত্রে আমরা কিডনি বায়োপসি করেও আমরা কিডনির বিষয়গুলো এনশিওর হতে পারি। তো আসি আমরা কিডনির ডিজিজগুলো নিয়ে কথা বলি। কিডনির ডিজিজ সাধারণত আমরা দেখি দুই ধরনের। কিডনি ডিজিজটা কিরকম আমরা জানি যে একটা অ্যাকিউট কিডনি ডিজিজ, আরেকটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি নামে আমাদের আমরা সবাই এই দুটো নামেই সাধারণত চিনি। আসলে এই অ্যাকিউট কিডনি ডিজিজ মানে অনেক ধরনের ডিজিজের সমন্বয়ে অ্যাকিউট কিডনি ডিজিজ হয়। অনেক ধরনের ডিজিজকেই মানে আমরা হঠাৎ করে আমাদের কিডনি ফেলিয়ার হয়ে যায় এবং আমরা একেবারে মৃত্যুমুখে পতিত হয়ে যাই অ্যাকিউট কিডনি ডিজিজের ক্ষেত্রে, আমরা যদি সঠিকভাবে বুঝতে না পারি বা এটা ডায়াগনোসিস ঠিক মতো না করে আমরা যদি প্রপার ট্রিটমেন্টে না যেতে পারি, তাহলে এগুলো খুব রিস্কি পজিশনে চলে যায়। এবং সিকেডিতে আপনার বেশ সময় পাবেন। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক ধরনের কিডনি ডিজিজ, অ্যাকুইট কিডনি ডিজিজ যেরকম ধরেন যে কিডনি ইনজুরি হতে পারে, কিডনির ইনফেকশন হতে পারে, যেমন পাইলোনেফ্রাইটিস আমরা বারবার উচ্চারণ করেছি। এই পাইলোনেফ্রাইটিস একটি অ্যাকুইট কিডনি ডিজিজ। অ্যাকুইট লুবলার নেফ্রোনিয়া যেমন ALN বা অ্যাকুইট টিউবুলার নেক্রোসিস, এগুলো আমাদের অ্যাকিউট কিডনি ডিজিজের মধ্যে পড়ে। আমরা সিকেডির ক্ষেত্রে গ্র্যাজুয়ালি লস অফ কিডনি ফাংশন, কিডনির ফাংশন যেই আমরা কিডনি যেই ফাংশনগুলো সাধারণত করে থাকে প্রস্রাব তৈরির যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিডনি ঠিক মতন প্রপারলি কাজ করতে পারছে না। এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু সিমটম আমাদের দেখা দিবে। আমরা এগুলো নিয়ে সামনে আর একটু ডিটেলস আলাপ করব। শুধু আমরা এই দুইটা পোর্শনে বলি, যেমন CMD একটা রোগ, কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন। এগুলো আসলে দীর্ঘদিন ধরে মানে কর্টিকো, আপনারা দেখেছেন যে কিডনির ক্ষেত্রে আমি দুটো অপশনের কথা বলেছিলাম, যে একটা কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলারি। এই কর্টিকো এবং মেডুলারি এই কর্টেক্সের অংশটা নেক্রোসিস হয়ে পচে যায় এবং আমাদের এই ইমেজ কিডনির ইমেজের ক্ষেত্রে আমরা এটা পরিষ্কারভাবে
বুঝতে পারি না, নেফ্রনগুলো চেনা যায় না, ঠিক মতো নেফ্রনগুলো কাজ করে না, এরকম একটি ডিজিজের নাম হচ্ছে কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন বা কর্টিক্যাল নেক্রোসিসও এটাকে অনেকে বলে থাকে। এগুলো সব আসলে এই রোগগুলো খুব সহজে বোঝা যায় না, আস্তে 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 ধীরে ধীরে শরীরের মধ্যে দেখা দেয়। আমাদের মানে সিকেডি রোগটা ঠিক এরকম তিলে তিলে একটি মানুষকে খেয়ে ফেলে, একটা পর্যায়ে এই মানুষটি সিভিয়ার ভাবে আক্রান্ত হয় এবং মারা যায়। তো আজকে আমরা এই কিডনি ডিজিজ গুলো নিয়ে কথা বলবো, বেশ কিছু কিডনি ডিজিজ, যেমন আমি একটু দেখি যে স্লাইডটা আবার ওপেন করতে পারি কিনা। একটু একটু আমাকে সময় দেবেন প্লিজ। বুঝতে পারতেছেন, একটু বুঝতে পারছি। আমি এর মধ্যে একটু বলি, যেমন ধরেন যে আজকে যে ডিজিজ গুলো নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাকুয়েট লোব্রাল নেফ্রোনিয়া বা ALN, যে কথাটা বললাম, এর যে সিমটম গুলো দেখা দিবে। আচ্ছা, আমি তারপর দেখি স্লাইডটা শো করতে পারতেছি না কেন। দেখা যাচ্ছে কিনা একটু। আচ্ছা, যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম, আমরা একটা কিডনি ডিজিজ আমাদের আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্লাইডটি? জি, আচ্ছা। আমি স্লাইডে অ্যাকুয়েট লোব্রাল নেফ্রোনিয়া নিয়ে কথা বলতেছিলাম। এটা একটা অ্যাকিউট কিডনি ডিজিজ। অ্যাকুয়েট লোব্রাল নেফ্রোনিয়া তার মধ্যে আমরা যে সকল লক্ষণগুলো দেখব সেটা হচ্ছে ফিভার দেখব, এবং ফ্লাং মানে আমাদের মাসেল, এই এটা কি বলে যে অ্যাবডোমিনাল ফ্লাঙ্ক যেটাকে বলে, সেই ফ্লাঙ্কের আমরা ব্যথা অনুভব করব, এবং ব্যাক পেন হবে, মোস্টলি ফ্রিকুয়েন্টলি ব্যথা হবে এটা, এবং অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, আমাদের বেশ কিছু সিমটম আমরা দেখব। এইগুলোর ক্ষেত্রে আমাদের যে সকল টেস্টগুলো আমি তো বললামই আগেই, সামনের দিকে আমরা চলে যাই বেশ কিছু পরিচিত রোগের নাম নিয়ে। এবার আমরা আসি যে কিডনি ইনফেকশনের ক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস, যে শব্দটি আমি বারবার বলতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা পাইলোনেফ্রাইটিস? পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমাদের যে সকল লক্ষণগুলো দেখবো আমরা, সেই লক্ষণগুলো দেখবো কি হাই ফিভার, এবং যদি আমরা খুব ভালো করে খেয়াল করি ফিভার থাকবে, সেই ক্ষেত্রে এর মধ্যে জ্বরের মধ্যে শীত শীত বোধ থাকবে, বার্নিং ফিলিং থাকবে পেটের মধ্যে, যখন সে বার্নিং ফিলিং থাকবে যখন সে প্রস্রাব করবে, প্রস্রাবের ইউরেথ্রার মধ্যে, এবং প্রচুর পরিমাণ প্রস্রাবের জন্য তার পোত তৈরি হবে, এবং সে চেষ্টা করবে প্রস্রাব করার জন্য, কিন্তু প্রস্রাব কমে যাবে, এবং ব্যাক সাইডে গ্রোইং পেন থাকবে,
এবং ব্যাক সাইড থেকে এটা একেবারে সামনে এসে প্রস্রাবের থলি পর্যন্ত আসবে। বমি থাকবে, নওশিয়া থাকবে, পুজ ব্লাড প্রস্রাবের সাথে আসবে পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে, এবং ইউরিন পরিমাণটা মানে খুব কমে যাবে এবং এটার মধ্যে একটু ঘোলা ঘোলা ভাব থাকবে। আমাদের পেটের মধ্যেও পেন থাকবে। আমরা একটু যদি দেখি আমাদের এটা রুব্রিক্সের ক্ষেত্রে ফিভারের মধ্যে যদি যাই আমরা 1287 পৃষ্ঠার মধ্যে রাইট কলামে হ্যাকটিক ফিভারের মধ্যে আমরা দেখব হ্যাকটিক মানে হচ্ছে প্রদাহিত। আমাদের এই পাইলোনেফ্রাইটিসের মধ্যে ইনফেকশন হয় বিধায় এটা প্রদাহিত অবস্থা থাকে এবং এই ফিভারটা খুব মানে খুব উচ্চ ফিভার থাকবে, জ্বরের তাপমাত্রা অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে অনেক সময় একেবারে তাপমাত্রা লেস মানে শীত শীত বোধটাও থাকবে। আমরা এটাও পাবো ফিভারের মধ্যে চিল উইথ পাবো, ইউরেথ্রা পেইন, বার্নিং, ইউরিনেশন। আমরা ইউরেথ্রার মধ্যে যে বললাম যে প্রস্রাবের মধ্যে আমাদের ব্যথা থাকবে। আমরা পাবো কোথায়? ইউরেথ্রায় যাব, ক্যান্টাপাটারির মধ্যে পেইনে যাব, সেখানে বার্নিং এ যাব, ইউরিনেশন, বিগিন টু ইউরিনেট হোয়েন, আপনি 675 নম্বর পৃষ্ঠা লেফট কলামের উপরের দিকে পাবেন। আবার আমরা বলছিলাম যে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, ফ্রিকুয়েন্টলি প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব হবে, সেই ক্ষেত্রে ব্লাডার ইউরিনেশন ফ্রিকুয়েন্ট 675 নম্বর পৃষ্ঠা পাবো। আবার আমরা বলছিলাম যে প্রস্রাবের জন্য তার প্রস্রাব শেষে সে প্রস্রাব করার জন্য কুদ দিবে, প্রস্রাবটা আনস্যাটিসফাইড হবে, প্রস্রাব হতে চাইবে না, এরকমও হয় পাইলোনেফ্রাইটিসের মধ্যে। ব্লাডার ইউরিনেশন, ইউরিনেটিং, আর্জিন টু ইউরিনেট, মরবিড ডিজায়ার, ওইখানে আমরা 652 নম্বর পৃষ্ঠা লেফট কলামের নিচে দেখি। এইভাবে আমরা পাইলোনেফ্রাইটিসের লক্ষণগুলোকে আমরা রুব্রিকে রূপান্তর করে আমরা একটা ভালো ওষুধ দিতে পারি। সিকিডির ক্ষেত্রে আমরা বেশ কিছু সিমটম দেখতে পাই। সিকিডি তো আসলে অনেক ধরনের রোগ। সিকিডির ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ, প্রস্রাবের মধ্যে যে কথাটা বললাম যে নাইট্রোজেন ইউরেমিয়া হতে পারে, তারপরে আপনার পটাশিয়ামের পরিমাণ অনেক সময় বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিডনির ক্ষতি হতে পারে। এরকম ফ্লুইড ওভারলোডেড হয়ে যাবে, মানে কিডনির মধ্যে প্রস্রাব জমিয়ে রাখবে, বেশ কিছু সিমটম আমরা এখানে দেখতে পাই। এই ধরনের সিমটমের ক্ষেত্রে আমরা যেই মানে বাহ্যগত ধরেন যে ভিতরের বিষয়গুলো, এগুলো তো আমরা টেস্টের মাধ্যমে, প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানবো, কিন্তু আমাদের সিকিডির রুগীদের যে সকল লক্ষণগুলো দেখা যায়, যেমন নওশিয়া থাকে, ভমিটিং থাকে, লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ আমাদের খাবারের চাহিদাটা কমে যায় একেবারে, শরীরে একেবারে দুর্বল দুর্বল বোধ হয়, ফ্যাটিক থাকে, উইকনেস থাকে, ঘুমের সমস্যা দেখা দেয়, ইনসমনিয়া থেকে শুরু করে অনেক ধরনের ঘুমটা বিভিন্ন সময় ভেঙে যায়, প্রচুর পরিমাণ প্রস্রাব হবে অথবা প্রস্রাব একেবারেই কমে যাবে, এবং তার দিনে দিনে কিছু মানসিক সমস্যাও দেখা দিবে, যেমন ডজিং, তারপরে কনসাসনেস কমে যাবে, ডিক্রিজ মেন্টাল শার্পনেস, যেগুলো এই ধরনের সমস্যা দেখা দিবে। একটা বিষয় হবে মাসেল ক্র্যাম্প। আমরা যেই কথাটা বললাম যে ঘুমের মধ্যে হাত পাও টান দিলে আমাদের মাসেল ক্র্যাম্প হবে, কিংবা চলমান অবস্থায় অনেক সময় মাসেল ক্র্যাম্প হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গায় পানি জমে আসবে, সোয়েলিং ফর ফিট, অ্যাঙ্কেল, এগুলো, এবং শরীরের স্কিনের মধ্যে একটা ড্রাইনেস তৈরি হবে, ইচি স্কিন, খুব চুলকানি যুক্ত স্কিন হবে, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, তারপরে শর্টনেস অফ ব্রিদিং। আমাদের যদি শরীরে কিডনি যদি ঠিক মতন প্রস্রাব ক্রিয়েট না করতে পারে, তাহলে আমাদের এই পানি জমে লাঙেও জমা হতে পারে, হার্টে জমা হতে পারে, লিভারে জমা হতে, বিভিন্ন জায়গায়, এবং পেটের মধ্যে জমা হতে পারে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যদি লাঙে জমে, সেই ক্ষেত্রে শর্টনেস অফ ব্রেথ তৈরি হবে, যেগুলা প্লুরাল ইফিউশন বলে আমাদের মেডিকেল টার্মসে। আমরা এটাও চেস্ট অধ্যায় গেলে এডিওমা নামে রুব্রিকে পালমোনালি 834 পৃষ্ঠা বা এর মধ্যে দেখতে পাবো শর্টনেস ব্রেথ।
চেস্ট পেনের মধ্যে আমরা আমাদের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করব। অর্থাৎ কিডনি ডিজিজের সাথে অ্যাকমপ্লিশ বাই হার্ট, লিভার অ্যান্ড কিডনি তিনোটাই অ্যাকোমোডেটেড হতে পারে। এটা মানে একটা আমাদের সিকিডির ক্ষেত্রে এই ধরনের সিমটমগুলো আমরা পাবো। তো আচ্ছা, আমরা এবার বেশ কিছু রুব্রিকে যাব। আমাদের যদি আমাদের কিডনি অধ্যায়টিতে যাই তাহলে আমরা একটা ডিজিজের কথা দেখব। প্রথমেই আমাদের আছে এডিসন ডিজিজ। আপনারা যদি দেখেন কিডনিতে 692 নম্বর পৃষ্ঠা যদি যান তাহলে বাম সাইডে প্রথমেই দেখতে পাবেন যে অ্যাবসেস বা ফোড়া, দ্বিতীয়তে আমাদের আছে এডিসন ডিজিজ। আমাদের এই এডিসন ডিজিজের মধ্যে আমরা বেশ কিছু এখানে এডিসন ডিজিজের মধ্যে বেশ কিছু ওষুধ দেখতে পাই, কিন্তু এখানে এই এডিসন ডিজিজ লিখলেই আসলে আমরা কিডনির এডিসন ডিজিজ সম্পর্কে আমাদের জানা হয় না। আমাদের কিডনির এডিসন ডিজিজগুলোর সিমটমগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কি হবে, এক্সট্রিম টায়ার্ডনেস থাকে, যেটা আমরা আগেও বলছি যে সিকেডির ক্ষেত্রে আমরা দেখছি যে এই জিনিসগুলো তৈরি হয়। এটা আসলে বেসিক্যালি এই এডিসন ডিজিজটা আমি আগেই বলছিলাম যে একটা হরমোন সিক্রেশন থেকে, যেমন ইমিউন সিস্টেম অ্যাটাক ইউর অ্যাড্রিনাল গ্ল্যান্ডস সিভিয়ারলি ড্যামেজ অ্যান্ড অ্যাড্রিনাল কর্টেক্স। ওই যে কিডনির যে উপরের মাংসলয় স্থলটা আছে রেডিশ, এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং এটার মধ্যে বিভিন্ন রকমের ডেভিয়েশন হয়। অনেক সময় এটা শুকিয়ে যায়, বিভিন্ন রকমের ফোড়ার মতন হয়ে যায়, অ্যাব্রো ক্যাব্রো হয়। এই কর্টেক্স আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে যদি হরমোন সিক্রেশন হয়। এই ক্ষেত্রে দুটো হরমোনের কথা আমরা খুব ভালো করে, কর্টিসল নামক হরমোন এবং অ্যাডিলোস্টেরন হরমোন, অ্যালডোস্টেরন হরমোন, দুটো হরমোন ঠিক মতন যদি প্রসেস না হয় তাহলে এই সমস্যাটি দেখা দেয়। এই সমস্যাটি দেখা দিলে আমাদের যে সকল সিমটম গুলো দেখা দিবে, যেমন এক্সট্রিম টায়ার্ডনেস থাকবে, ফ্যাটিক থাকবে। আমরা আমাদের ক্যান্ট ল্যাবরেটরিতে এই ফ্যাটিক মানে টায়ার্ডনেস রুব্রিকটা পাবো না, কিন্তু আমরা যদি অন্যান্য ল্যাবরেটরির মধ্যে যাই সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু রুব্রিক আমরা পাই। যেমন ধরেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু আমি একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আস্তে রেপার্টরিটা একটু পরে ধরছি। ডজিং, ডিজিং অ্যান্ড ফেন্টিং হোয়েন স্ট্যান্ডিং আফটার ইস সিটিং অ্যান্ড লাইং ডাউন। আমাদের শরীরের মধ্যে যেই পোস্টুরাল হাইপোটেনশন বিভিন্ন রকমের, ধরেন যে আমাদের যখন প্রেশারটা বেড়ে যায়, প্রেশার বেড়ে গেলে কি হয়, ঘাড়ের দিকটা ব্যথা করতে থাকে, মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে, এই ধরনের ফিলিংস গুলো এর মধ্যে তৈরি হবে। শরীরের মধ্যে ঘাম হবে, সোয়েটিং ডিউ টু ব্লাড সুগার, অলসো কল্ড হাইপারগ্লাইসিমিয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে। বিভিন্ন রকমের ডিপ্রেশন, ইরিটেবল মুড, লোয়ার সেক্স উমেন, এই সমস্যাগুলো আমাদের হতে পারে। এরপরে আসি আমরা আমাদের এই এডিসন ডিজিজের মধ্যে যে সকল সমস্যাগুলোর কথা বললাম, এইগুলো আমরা একটু রুব্রিক আকারে দেখব যে কোথায় পেতে পারি। আপনারা আমি আমি একটি সফটওয়্যার আপনাদের জন্য ওপেন করছি যাতে আপনারা আমি যাতে সহজে আপনাদেরকে বুঝাতে পারি। যেহেতু আমি যেই স্লাইডটি যেখানে তৈরি করেছিলাম সেই
জায়গাটি আমি আসলে দেখাতে আজকে সক্ষম হচ্ছিলাম না, ফলে আমি চেষ্টা করব যে রেপার্টরি এই করণের মাধ্যমেই আমি এই বিষয়গুলো আপনাদের কাছে যাতে তুলে ধরতে পারি। ঠিক আছে, আমরা যেই কথাটি বললাম যে আমাদের প্রস্রাবের মধ্যে যেই সকল সমস্যাগুলো আমরা ইউরিন যদি কমে যায় তাহলে আমরা যে রুব্রিকটি পাবো, আমরা আমাদের রেপার্টরির মধ্যে ঢুকবো, ব্লাডার অধ্যায় মানে ইউরিন অধ্যায়ে ঢুকবো, ঢুকে আমরা এখানে অ্যালবুমিন ইন দেখছি, আপনারা দেখতেছেন কিনা দেখেন, অ্যালবুমিনাস। এই অ্যালবুমিনাসে গেলে আমরা আমাদের যে প্রোটিন ইউরিয়া, যে শব্দটি আমি আপনাদেরকে বলেছিলাম, এই প্রোটিন ইউরিয়া হলে আমরা এই রুব্রিকটি থেকে আমরা নিব যে অ্যালবুমিনাস। এই অ্যালবুমিনাসের মধ্যে আমরা যেই আমাদের ক্যান্ট রেপার্টরিতে যদি আমরা ঢুকি তাহলে আমরা এটা পাবো ইউরিনে গিয়ে ইউরিন চ্যাপ্টারের মধ্যে 681 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা 680 নম্বর পৃষ্ঠার মধ্যে অ্যালবুমিনাস রুব্রিকটি পাবো। তো অ্যালবুমিন যদি আমাদের প্রস্রাবের মধ্যে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা এই রুব্রিকটি নিতে পারি। এরপরে আসি আমরা যেই কাস্টের কথাগুলো বলছিলাম, যে আরবিসি বা ব্লাড, আমরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমার কার্সরটি দেখা যাচ্ছে, তো আমি একটু দেখাই এখানে যদি দেখেন, আমরা এখানে এই যে এখানে আমরা ইউরিন কাস্ট যে শব্দটি পেয়েছি, এখান থেকে আমরা এই রুব্রিকটির মাধ্যমে আমরা পেতে পারি বেশ কিছু জিনিস। যেমন ইউরিন কাস্টের মধ্যে যদি ঢুকে আমরা এখানে পাবো ব্লাড। আমরা ব্লাড মানে আরবিসি যদি আমাদের রক্তের মধ্যে ইউরিনের মধ্যে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা এই ব্লাড রুব্রিকটি নিব। এপিথেলিয়াল টিস্যু যদি পাই আমরা সেই ক্ষেত্রে আমরা এপিথেলিয়াল নিব, এবং গ্রানুলার যদি পাই, হায়ালিন পাই, এখানে আমাদের কাস্টের মধ্যে গেলে আমরা এই রুব্রিক এখান থেকে আমরা এই রুব্রিকটি নিতে পারি আমাদের প্রস্রাবের এই সমস্যায়। অর্থাৎ যদি আমাদের ইউরিন, খুব খেয়াল করেন যে আমি বলেছিলাম যে অ্যাকুয়েট গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রে আমাদের পলি মানে প্রোটিন, প্রস্রাবের মধ্যে প্রোটিন আমরা পাবো। তাহলে প্রোটিন পেলে আমরা কি নিলাম, এই অ্যালবুমিনাস থেকে যে রুব্রিকটি, এই রুব্রিকটির মাধ্যমে আমরা এটা পাই। তারপরে নেফ্রোটিক রেনাল ভেইন থ্রম্বোসিস যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই অ্যালবুমিনাস রুব্রিকটি নিতে পারি। এবার আসি আমরা সামনে যাই, যে আমাদের আমরা যেই কথা বলছিলাম যে ডাব্লিউবিসি ক্ষেত্রে যদি আমাদের শরীরে প্রস্রাবের মধ্যে যদি আরবিসি ব্লাড পাই তাহলে আমরা কি কি অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা রেনাল ইনফেকশন, এই যে কাস্টের মধ্যে আমরা যে ব্লাড রুব্রিকটি দেখছি এই রুব্রিকটি নিলে মানে থেকে আমরা ওষুধ নির্বাচন করতে পারবো। আসি আমাদের এরপরে আমরা যে কথাটি বললাম যে আমাদের প্রস্রাবের মধ্যে প্রস্রাবের মধ্যে আমরা যেই সকল রুব্রিকগুলো নিব তার মধ্যে এই যে আমাদের প্রস্রাব ঘোলা হয়ে যাওয়ার যে বিষয়টি আমি বলেছিলাম, আমরা এই ক্লাউডি রুব্রিকটি নিতে পারি। তারপরে আমাদের প্রস্রাবের মধ্যে আমরা বলছিলাম যে প্রস্রাবের সাথে ব্যথা হবে এবং জ্বালাকর একটা অনুভূতি থাকবে। সেই ক্ষেত্রে প্রস্রাবটা যদি গরম হয় তাহলে আমরা 681 পৃষ্ঠায় বার্নিং ইনক্লুডিং হট, এই যে আমি আবারও যাচ্ছি এখানে,
ইউরিনে গেলে গেলে আমরা এখান থেকে পাচ্ছি এই যে বার্নিং ইনক্লুডিং হট, এই রুব্রিকটির মাধ্যমে আমরা পেতে পারি এই বেশ কিছু মানে সিমটম। তারপরে আমরা আমাদের প্রস্রাবের যে কালার, এখানে আমরা যাদের এই যেই কথাটি বলতেছিলাম যে ইনক্রিজ ইউরিন প্রোটিন, হ্যাঁ, পলিইউরিয়ার ক্ষেত্রে এক্সেসিভ, এই এই রুব্রিকটি আমরা নিব। আমাদের এখানে আমরা যেটি দেখতেছি এটা আসলে এইভাবে রেপার্টরি থেকে সুবিধা হচ্ছে না। তো আমরা এই ইউরিন চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু রুব্রিক নিতে পারি, যেমন প্রস্রাবের পরিমাণটা বেড়ে গেলে আমরা সেই ক্ষেত্রে কোপিয়াস রুব্রিকটি নিব। 683 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আমাদের কোপিয়াস রুব্রিক। আমরা যদি প্রস্রাবের মধ্যে আমাদের পরিমাণটা কমে যায় তাহলে 688 পৃষ্ঠায় আমরা স্ক্যান্টি রুব্রিকটি নিতে পারি। আমাদের প্রস্রাবের মধ্যে যদি গ্র্যানুলার অপশন, অর্থাৎ যে প্রস্রাবের মধ্যে যে হায়ালিন বা বিভিন্ন রকমের কাস্টের কথা আমরা বলেছিলাম, গ্রানুলার কিডনিতে যদি পাথর বা অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেডিমেন্টে গিয়ে রেনাল ক্যালকুলি এই অপশনটি নিতে পারি, এবং সেডিমেন্টে এই গ্রানুলার শব্দটি আমরা দিয়ে আমরা রুব্রিকটি নিতে পারি। এবং আমাদের প্রস্রাবের প্রথমে যে আমরা প্রস্রাবের যেই পরিমাণ বা তার স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের যদি বেড়ে যায় প্রস্রাবের মধ্যে বা কমে যায়, সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটি 691 পৃষ্ঠার থেকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ডিক্রিজ যদি কমে যায় তাহলে আমরা ডিক্রিজ রুব্রিকগুলো নিতে পারি, এবং বেড়ে গেলে আমরা ইনক্রিজ রুব্রিকগুলো নিতে পারি। আমাদের প্রস্রাবের মধ্যে ওই যে কথাটি বললাম যে যদি ডায়াবেটিস মেলিটাস বা ইয়া হয়, সুগার অপশন যদি আমাদের এই ক্ষেত্রে মানে গ্লাইসেমিয়া হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই সুগার রুব্রিকটি নিয়ে আমরা কাজ করতে পারি। তো এইভাবে এছাড়া আমাদের এই যে রুব্রিকের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আমরা দেখতে পাই, যেমন নওশিয়ার কথা বললাম, নওশিয়া রুব্রিকটি আমরা স্টোমাকের মধ্যে গেলে 504 নম্বর পৃষ্ঠায় রাইট কলামের উপরে দেখব, ওইখান থেকে আমরা নওশিয়া রুব্রিকটি দিয়ে ওষুধ নির্বাচন করতে পারি। ভমিটিং আমরা 531 নম্বর পৃষ্ঠায় স্টোমাক অধ্যায়ের মধ্যে গিয়ে আমরা নিতে পারি। লস অফ অ্যাপিটাইট, যে ক্ষুধা কমে যাওয়া, 479 নম্বর পৃষ্ঠায় লস অফ অ্যাপিটাইট ওয়ান্টিং, এই রুব্রিকটি থেকে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। বা থার্স্ট এক্সেসিভ, যে পলি পেপসিয়া, যেটা 529 নম্বর পৃষ্ঠা থেকে আমরা নিতে পারি। বা থার্স্ট লেস, 530 নম্বর পৃষ্ঠায় নিতে পারি। আমাদের পেটের মধ্যে যে পানি জমে যাওয়া, যেই কথাটি আমি বলছিলাম, সেটা আমরা অ্যাবডোমিনে গিয়ে ড্রপ সি অ্যাসিডিস 546 নম্বর পৃষ্ঠায় লেফট মিডলের দিকে আমরা ওই রুব্রিকটি নিতে পারি। আবার আমাদের অ্যাবডোমিনের মধ্যে ভিতরে যেই আমরা বললাম যে কিডনিতে অ্যাবসিস বা সেই ক্ষেত্রে আমরা অ্যাবসেস ইন ওয়াল ইনগুইনাল রিজনে, ওইখান থেকে 541 নম্বর পৃষ্ঠা থেকে আমরা এটা নিতে পারি। তো ধন্যবাদ। আমরা আসলে আমার মনে হয় এই দীর্ঘ ক্লাসটির মধ্যে আমি চেষ্টা করেছিলাম শুধু কিভাবে আমরা কিডনির ক্ষেত্রে আমরা রুব্রিক নিয়ে কাজ করব তার একটা সাধারণ ধারণা দিতে। আশা করি আপনারা পেয়েছেন। আসলে কিডনির প্রত্যেকটি ডিজিজ নিয়ে আলাদা আলাদা করে, কিডনির ডিজিজ, অ্যাকুইট ডিজিজগুলো এবং ক্রনিক ডিজিজগুলো নিয়ে আসলে প্রত্যেকটি ডিজিজ নিয়ে এক এক দিন এক একটি ক্লাস করলে হয়তো ধারাবাহিকভাবে সুন্দর করে তার লক্ষণ, তার কারণ এবং কজেশনগুলো দিয়ে সুন্দর করে স্লাইড করে এবং কোন কোন জায়গার মধ্যে ইমেজগুলো দিয়ে যদি করা যেত তাহলে হয়তো আরো মানে সুন্দরভাবে ক্লাসটি আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম। আশা করি যে সামনের দিকে ওই রকম ভাবে চেষ্টা করব একটি সুন্দর ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ধন্যবাদ আমার সাথে আজকে থাকার জন্য। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসটি কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে চমৎকার একটি প্রেজেন্টেশন আমাদের উপহার দেওয়ার জন্য। এবং আজকের প্রেজেন্টেশনটি একটু ভিন্ন ধরনের ছিল, আপনারা সকলেই ইতিপূর্বে অবগত হয়েছে। আমরা খুব অল্প আকারে প্রশ্ন নিব, যেহেতু রমজান মাস সকলেই ক্লান্ত, এবং এই প্রশ্নগুলো নেওয়ার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করবো। যারা প্রশ্ন করতে চান আপনারা হাত তুলবেন। আমি আবারও বলছি, আমরা খুব অল্প আকারে প্রশ্ন নেব। হাত তুলেছেন ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ডাক্তার শাহাদাত হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত প্রশ্ন বক্তৃতা করছেন না। আরো হাত তুলেছেন ডাক্তার বিশ্বনাথ দত্ত। ডাক্তার বিশ্বনাথ দত্ত। রিপন স্যার, আজকে খুব আমরা খুব একটা মহার্ঘ অনুষ্ঠান পেলাম কিডনির উপরে। আর আমার এত আস্তে আস্তে হচ্ছিল, আমি হেডফোন দিয়ে শুনছি। ওই